ধুলো মাখা মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি। আখি যুগলো কালো কাপড়ে আবৃত। ক্ষীণ স্বরে একটু পরপর পানির জন্য আকুতি করছে সে। কিন্তু আফসোস, তাকে এক বিন্দুও পানি পান করানোর জন্য কেউ নেই সেখানে। কামরার ঠিক মধ্যখানে শক্ত রশিতে আবদ্ধ হয়ে মেঝেতে পড়ে রয়েছে সে। পেছনে কাঠের একটি চেয়ার। এই কামরায় চেয়ার ব্যতীত অন্য কোনো আসবাব নেই। জানালা রয়েছে ক্ষুদ্রাকৃতির একটি, তাও বন্ধ, জ্যাম হয়ে গেছে। লোকটির দুহাত পেছনে মুড়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। দু পায়ের টাকনু মোটা রশিতে আবদ্ধ। নিজেকে ছাড়ানোর কোনো পন্থা খুঁজে পাচ্ছে না সে। অনেকটা সময় এভাবেই পেরিয়ে যায়। ক্ষীণ চেতনায় থাকা ব্যক্তিটির কর্ণকুহরে পৌঁছায় কারোর পদধ্বনি। কেউ আসছে, একজন নয়, একাধিক পদধ্বনি ভেসে আসছে শ্রবণ ইন্দ্রিয়ে। তার ভাবনাকে সত্যি করে বদ্ধ কামরার দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজন লোক। মোটাসোটা দেহের অধিকারী ব্যক্তিটি মোবাইলে ফ্ল্যাশ লাইটের আলোয় পথ ধরে এগিয়ে যায় সুইচ বোর্ডের সন্নিকটে। সুইচ টিপে রুমটি আলোকিত করে তোলে। স্বল্প ভোল্টেজের হলদে আভা ফুটে উঠে অন্ধকার দূর করে দেয়। দ্বিতীয় ব্যক্তিটি এতক্ষণে কাঠের চেয়ারটা নিজের কাছে টেনে নিয়ে বন্দী লোকটির ঠিক সামনেই বসে পড়ে। বাঁ পায়ের উপরে ডান পাটি তুলে আয়েশ করে বসেছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে বন্ধির দিকে তাকিয়ে রয় খানিকক্ষণ। বদ্ধ কামরা নীরবতা ভঙ্গ করে চেয়ারে বসে থাকা লোকটি বলে ওঠে, সবুজ মিয়া, হোয়াটসঅ্যাপ? এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হলেও কিচ্ছু করার নেই। যতক্ষণ অবধি না মুখ খুলবে ততক্ষণ ঠিক এভাবেই থাকতে হবে। কে বলতে পারে হয়তো এর চেয়েও করুণ অবস্থা হবে। লোকটি ঠান্ডা কণ্ঠ অগ্রাহ্য করে বন্দী লোকটির ক্ষীণ স্বরে পানির আবদার জানায়। এতে বক্র হাসির রেখা ফুটে ওঠে সম্মুখে থাকা ব্যক্তিটি অধরকণে। কি পানি চাই? হবে না তো। আগে ভালোই ভালোই বলে ফেলো মঞ্জু সাহেব কোথায়। যত দ্রুত ওনার খোঁজ দেবে তত দ্রুতই তোমার দুরবস্থা দূর হবে। নাও চয়েস ইজ ইয়োর্স। বলবো না, আমি বলবো না। ক্ষীণ স্বরে থেমে থেমে বলে ওঠে বন্দী লোকটি। বলবে না? ওকে ফাইন। তেরা লোককে কি করে সোজা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ডান পা জমিনে নামিয়ে উঠে দাঁড়ায় সে। পাশে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যবান লোকটিকে বলে, এ সহজে হার মানবে না। এবার ডোজ বাড়িয়ে দাও। আমিও দেখতে চাই এর সহ্য ক্ষমতা ঠিক কতটুকু। এর কাছ থেকে মঞ্জু সাহেবের খোঁজ তো আমার চাই চাই। গট ইট? মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করে স্বাস্থ্যবান লোকটি। তাকে পেছনে রেখে বড় বড় কদম ফেলে এখান থেকে প্রস্থান করল লোকটি। বন্দী লোকটির দশা দেখে আফসোস হলো স্বাস্থ্যবান লোকটির। নিজে নিজে বিড়বিড় করলো, এই বোকা, সবুজের জন্য দুশ্চিন্তা হচ্ছে কেন যে স্যারের রাস্তায় কাঁটা বিছাতে গেলে। এবার আল্লাহ মালুম একে আর কি কি সইতে হবে। তপ্ত রৌদ্রময় মধ্যাহ্ন। রবির উত্তপ্ত কিরণে যেন ঝলসে যাচ্ছে জমিন। মধুপুর গ্রামের মেঠোপথ ধরে ছুটে যাচ্ছে পঞ্চদশী এক কিশোরী। কোমরে গুজে রাখা তার শাড়ির আঁচল। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। সরু মেঠোপথ ধরে পৌঁছে যায় কাঙ্ক্ষিত গন্তব্যে। দুহাত তুলে হাঁটু ধরে উবো হয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। হঠাৎই শরীরের ওপর কোনো শক্ত অস্তিত্ব অনুভব করে হক চুকিয়ে যায় সে। সোজা হয়ে দাঁড়িয়ে দেখতে পায় পায়ের কাছে পড়ে রয়েছে পেয়ারা। কপট ট্রাক দেখে মেয়েটি সামনের পেয়ারা গাছের ডালে তাকায়, বলে, আঁচল বুবু, এইটা কিন্তু ঠিক না। আমি তোমারে হেই কহন থে খুঁজতাছি, আর তুমি এখানে দেহ। তোমারে খুঁজতে গিয়া আমার ঘাম সুইডা গেছে। পেয়ারা খেতে খেতে গাছের ডালে বসে থাকা সপ্তদর্শী কিশোরী আঁচল অস্ফুট স্বরে বলল, আরে মনি, বোন আমার, আগে ভালো মতো দম নে, তারপর অভিযোগ অভিমান করিস না হয়। বুবু, আমি ভালো মতো দম নিছি। তুমি এখন জলদি নিচে নামো তো, কথা আছে। আঁচল ভ্রুকুচকে বলল, কি এমন কথা, বলে ফেল। বুবু, গোপন কথা, তুমি নিচে আহো। গোপন কথা শোনার পর আঁচল আর বিরক্তি করল না। সাবধানতা অবলম্বন করে সুসুর করে গাছের ডাল পেয়ে নেমে এলো সপ্তদর্শী কিশোরী মেহরোজ আঁচল। পরনে তার লালচে কমলার মিশেল শাড়ি। কোমরে গুজে রেখেছে শাড়ির আঁচল। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে ললাটের কার্নিশ পেয়ে। রৌদ্রের তোপে লালচে আভা ফুটে উঠেছে মুখমণ্ডলে। ঘন দীঘল কালো চুলের খোপা কিছুটা আলগা হয়ে পৃষ্ঠদেশে নেমে এসেছে। দু কানে ঝকমকে দুটি ছড়িয়ে রেখেছে স্বর্ণের দুল।
গৌরবর্ণের মুখশ্রীতে নেই কোনোরূপ প্রসাধনের ছোঁয়া। এ যেন সৃষ্টিকর্তার এক প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারিণী। মণি আশপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় আঁচলের সন্নিকটে। শ্রাব্যসীমায় ফিসফিস করে বলতে থাকে, বুবু, একখান কাণ্ড ঘটছে। নগেন মাস্টার আছে না, কি করেছে সে? আবারও আকাম করছে। এইবার ক্লাস 4-এর তুষির লগে লুইচামি করার চেষ্টা করছে। কথাখানা শোনা মাত্রই গাম্ভীর্য নেমে এলো আঁচলের মুখমণ্ডলে। খাওয়া থামিয়ে মনোযোগ সহকারে শুনতে লাগলো মন। আবারও বলতে লাগলো, বেচারি তুষি মারাত্মক ভয় পাইছে। কানতে কানতে স্কুল থেকে বাহির হইয়া গেছিল। ওই লুইচ্চা বেডা এইবার বেশি বেশি করতাছে। ওরে শিক্ষা দেয়া দরকার। বুবু, তুমি কিছু করো। ওই বেডার লাইগা মাইয়াটা ভয়ে ভয়ে থাহে। দয়া কইরা তুমি কিছু করো। মনির আকতি আঁচলের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়। পেয়ারা হাতে চিন্তিত হয়ে পড়ে আঁচল। কিছুক্ষণ ভাবনা চিন্তা শেষে মুখ তুলে তাকায় মনির পানে। আঁচলের অধর কোণে থাকা বক্র হাসি দেখে আশ্বস্ত হয় মনি। বুঝে ফেলে তার আঁচল বুবু প্রস্তুত। কিছু তো হতে চলেছে। আশাকুঞ্জ এর বিশালাকার লিভিং রুমে সোফায় আয়েশ করে বসে চা খাচ্ছেন আকরাম সাহেব। আবজাতে ভরপুর এই লিভিং রুম। রুমের ঠিক মাঝ বরাবর বড়সড় একটি কারুকার্য খচিত টি টেবিল। টেবিলের দুই প্রান্তে আরামদায়ক বিশাল আকৃতির দুটি শুভ্র রঙা সোফা সেট রাখা। সোফা সেটের ঠিক বাঁ পাশে বড় দেয়ালে রয়েছে ছোট ছোট অসংখ্য জানালা। শুভ্র রঙের পর্দা যেন পাহারারত রয়েছে জানালাগুলোয়। বড় একটি সোফায় ঠিক পেছনেই প্রশস্ত ডাইনিং টেবিল। বড় সোনালি কারুকার্য খচিত দুটো ঝাড়বাতি ঝুলন্ত অবস্থায় রয়েছে টেবিলের ঠিক উপরাংশে। রুমের আনাচে কানাচে রয়েছে ছোট বড় কিছু দামি শোপিস। এ যেন শৌখিনতার আচ্ছাদিত একটি লিভিং রুম। আকরাম সাহেব সোফার একাংশে বসে চা খাচ্ছেন। ওনাকে সঙ্গ দিচ্ছে কনিষ্ঠ ভ্রাতা এনামুল সাহেব। চা নাস্তাও পরিবেশন করে দিচ্ছে এনামুল সাহেবের স্ত্রী তাহমিনা। ছোট ভাই এনামুলের হাতে চায়ের কাপ তুলে দিয়ে পাশেই বসে পড়লেন আবিদা। নিজ হাতে তুলে নিলেন আরেক কাপ চা। কি স্বাদ! এ যেন চা নয়, বরং অমৃত। তাহমিনা, বেশ ভালো চা বানিয়েছো কিন্তু। একেবারে প্রশংসার দাবিদার। গোধূলি বেলায় এমন এক কাপ চা হলে আর কি চাই। প্রশংসা পঞ্চমুখ হলেন আকরাম সাহেব। ওনার কথা শুনে মুচকে এসে দিলেন তাহমিনা। বড় ভাই প্রশংসা শুনে চায়ের কাপে চুমুক দিয়ে আবিদা বলে উঠলেন, ভাইজান, তোমার কি সবার হাতে চাই অমৃত মনে হয়, নাকি যেই বানাক না কেন চায়ের প্রশংসা এভাবেই করতে হবে? আহা বোন, তুই বুঝতে পারছিস না কেন? ইট ইজ ট্রি, বিখ্যাত একটি পানীয়। বিশ্বের এমন কোনো দেশ পাবি না যেখানে চা নেই। তাহলে এমন জনপ্রিয় পানীয় প্রশংসা করব না? এনামুল সাহেব আপত্তি জানিয়ে বললেন, ভাইজান, বিশ্বের সব দেশে কিন্তু চা চলে না। এটা একটু বেশি চাপাবাজি হয়ে যাচ্ছে না? চাপাবাজি? আমাকে তোর কাছে চাপাবাজ মনে হয়? হাই খোদা, এ কি দিন এলো! শেষমেশ ছোট ভাইকে কিনা মুখের উপর চাপাবাজ বলছে। আহাজারি করে উঠলেন আকরাম সাহেব। শুরু হয়ে গেল ওনার দৈনন্দিন ড্রামা। এই দেখতে দেখতে সকলেই অভ্যস্ত হয়ে গেছে, তাই আর বেশি কিছু বলল না কেউ। দক্ষ ভারাক্রান্ত হয়ে চায়ের কাপে আরেক কাপ চুমুক দিলেন আকরাম সাহেব। এমন সময় কর্কশ ধ্বনি তৈরি করে রিংটোন বেজে উঠল ওনার মোবাইলে। বিরক্ত হয়ে শার্টের বুক পকেট থেকে মোবাইলটা বের করে কলারের নাম দেখলেন। নাম দেখা মাত্রই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ওনার অভিব্যক্তি দেখে উপস্থিত সকলেই কম বেশি অবাক হয়েছে। আকরাম সাহেব চায়ের কাপখানা টেবিলের উপর রেখে শুকনো এক ঝক্কিলে কল রিসিভ করলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? সরি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? প্রশ্নটা প্রথমে আমারই করা উচিত ছিল। সেটা তুমি ভুলে যাবেই, জানা কথা। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? আমার শের? এই তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার সেও আল্লাহর রহমতে ভালো আছে। ভালো। কোথায় তুমি? অফিসে? হ্যাঁ হ্যাঁ, জি আব্বা, অফিসে ইম্পর্টেন্ট একটা ফাইল চেক করছিলাম। ঠিক আছে, করো। আজ তাহলে রাখছি। তুমি তো আর নিজে থেকে খোঁজ খবর নেবে না। এখন রাখছি। সাবধানে থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাপা কাপা কণ্ঠে সালামের জবাব দিয়ে কল কেটে দিলেন আকরাম সাহেব।
ওনার ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে তাহমিনা ও আবিদা মুখ টিপে হেসে উঠলেন। ভাইজান, তুমি অফিসে আছো? এনামুল সাহেবের কথায় তৎক্ষণাৎ জবাব দিলেন আকরাম সাহেব। এছাড়া কি করব? যদি বলতাম বাড়িতে বসে চা খাচ্ছি, তাহলে আব্বা তো বিনা ডিটারজেন্টে আমায় ধুয়ে দিতেন। আবিদা মৃদু হেসে বললেন। তো ধুয়ে দিতা, তুমি তো আরো চকচকে হয়ে যেত। আকরাম সাহেব চোখ রাঙিয়ে বললেন। বড় ভাইয়ের সাথে দুষ্টামি হচ্ছে। আমার তো প্রাণ যায় যায় অবস্থা হয়ে গেছিল। আল্লাহ, বাবা তো নয় যেন ঘুমন্ত সিংহ, একবার জেগে গেলেই সোজা আক্রমণ। গম্ভীর স্বভাবে এনামুল সাহেবও সকলের সাথে মৃদু হেসে উঠলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠান্ডা চায়ের কাপে ঠোঁট বসিয়ে দিলেন। আকরাম সাহেব, আধার নেমে এসেছে ধরিত্রীতে। পাকপাখালির দল ফিরে চলেছে আপন নিরে। আঁচলও ফিরে এসেছে নিজ গৃহে, কিন্তু বাড়ির চৌকাঠে ঠায় দাঁড়িয়ে ভেতরে যাওয়ার সাহসই পাচ্ছে না। বারবার শুকনো ঢোক গিলছে, গলা এমনভাবে শুকিয়ে গেছে যেন এক কলসি পানি পান করলেও কম হয়ে যাবে। বারবার নজর বুলিয়ে চলেছে এই ঘরের দরজায়, কেউ নেই, তবুও ভয় করছে। আঁচল দোয়া অনুস পাঠ করে কিছুটা সাহস সঞ্চয় করে গুটি গুটি পায়ে এগিয়ে গেল দরজার পানে। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখেই দরজায় পৌঁছে গেল। ভেতরে প্রবেশ করবে ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কর্কশ ধ্বনি। এই যে নবাবের বেটি, বাড়ি ফেরার সময় হলো আপনার। আমি তো ভেবেছিলাম আজকে এ কুলে আপনার পদধূলি পড়বেই না। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। ভীত আঁচল আস্তে ধীরে পেছনে ঘুরে দাঁড়ালো। মায়ের তেজস্বী রূপ দেখে মেকি হেসে বলল। মা, বিশ্বাস করো, আমি দেরি করতে চাইনি। ওই উত্তর দিকের মৌমিনা খালা আছে না, ঘুরতে ঘুরতে ওনার বাড়ি গিয়েছিলাম। উনি আবার নারকেলের পিঠে বানাচ্ছিলেন। ব্যাস, আমাকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। জোর করে বসিয়ে রাখলেন। পিঠাপুলি বানিয়ে আমাকে গরম গরম পিঠা খাইয়ে তবেই ছাড়লেন। এই জন্যই তো এতটা দেরি হয়ে গেল। আমি তো বারবার তোমার কথা বলছিলাম, এত করে বললাম খালা আমি যাই, মা বকবে, কিন্তু উনি তো শুনলেনই না। বললেন ওনার কথা বলতে, তাহলে নাকি তুমি কিছু বলবে না। এই হলো ঘটনা, সত্যি বলছি, বিশ্বাস করো। শেষোক্ত কথাগুলো মিনমিন করে বলল আঁচল। শাহিদা উঠোনে দাঁড়িয়ে হাতে শুকনো কাপড় চোপড় কঠোর সুরে বললেন। বিশ্বাস? তোকে বিশ্বাস করতে করতে অনীহা দেখা যায় আজকাল। তো তোর রোজই একই অজুহাত। আজ মমিনা খালা, কাল অমুক ফুপু, পরশু তমুক কাকি, রোজই তো এক কথা। বলছি, পুরো গ্রামের সবাই কি তোর আত্মীয় হয়? প্রতিদিন বিকেল হতে না হতেই কেউ না কেউ বসিয়ে বসিয়ে খাইয়ে দাইয়ে গল্প করে সন্ধ্যা বানিয়ে দেয়। আমাকে বোকা ভেবেছিস? ভাবুক আঁচল অজান্তেই হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে ফেলে। পরক্ষণে হুঁশ হতেই না বোধক মাথা নাড়ায়। শাহেদা বারান্দায় রাখা কাঠের চৌকিতে শুকনো কাপড় রেখে বললেন। তোকে নিয়ে আমি কি যে করি, রোজ রোজ একই ঝামেলা আর ভালো লাগে না। কি ভালো লাগে না মা? পুরুষালী কণ্ঠ শুনে অধর কোণ প্রসারিত হয়ে যায় আঁচলের। বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে বড় ভাই সাজিদ। ভাইয়া, আহ্লাদে আটখানা হয়ে আঁচল ছুটে যায় ভাইয়ের কাছে। সাজিদ মিষ্টি হেসে আদরের বোনটাকে বাহুডোরে আবদ্ধ করে নেয়। শ্যামবর্ণের অধিকারী সাজিদুল ইসলাম, মরহুম মনিরুল ইসলাম এবং শাহেদা বেগমের বড় সন্তান। আঁচলের অন্যতম ভরসার স্থল তার ভাইয়া। পরনের শার্ট প্যান্ট, হাতে মুদি সামগ্রী বহনকারী ব্যাগ। ভাই বোনের প্রীতি দেখে উপরে উপরে বিরক্ত হয়ে যান শাহেদা। রুক্ষ স্বরে বলে ওঠেন। আয় আয়, আদুরে বোনের কাণ্ড কারখানা একবার দেখ। প্রত্যেকটা দিন সন্ধ্যা করে তারপর ফেরে। বলি, মেয়ে মানুষ এমন করে? মা এভাবে বলছো কেন? বোনও তো কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে তারপর বিকেলে যায়। ফিরতে ফিরতে তো সন্ধ্যা হবেই, তাই না? সাজিদে অহেতুক অজুহাত শুনে শাহেদা খেপে উঠলেন। তুই চুপ কর তো। নবাবের বেটি নাকি বিকেলে যায়? তাহলে কলেজ থেকে ফিরেই জামা কাপড় বদলে না খেয়ে বাইরে ছোটে কে? মা, আঁচলের আহ্লাদে গলে না গিয়ে শাহেদা বললেন। দেখ দেখ, চেহারার কি হাল করেছে। রোদে পুড়ে পুড়ে নিজের অযত্ন করতে করতে ফর্সা মুখখানি একেবারে কালি বানিয়ে ফেলেছে। মা আমি কালো না, আর হলেই বা কি? কালো হলে কি? তা তোর মতো কালিকে কোন রাজপুত্র এসে বিয়ে করবে শুনি? বিয়ে কে করছে শুনি? আমি তো বিয়ে করব না, ভেঙচি কেটে বললাম। তা কি করবেন শুনি? আজীবন কুমারী থাকবেন? সন্ন্যাস গ্রহণ করবেন? তীরে গিয়ে বললেন শাহেদা কথাগুলো। আঁচল কাচুমাচু করে ভাইয়ের শার্ট আঁকড়ে ধরল। সাজিদ হাতে থাকা ব্যাগ উঠোনে রেখে বলল। ওফ মা, আর বকো না তো বোনকে। দেখো মেয়েটা কেমন ভয়ে কাঁপছে।
এমন গাঁজাখুরি কথা শুনে শাহিদা রীতিমতো শিহরিত। ও কাঁপছে, তাহলে কাঁপাকাঁপি বন্ধ করে বল ভালো হয়ে যেতে। এতে ওরই মঙ্গল, পরের ঘরে যেতে হবে না। আমি যাব না। তুই যাবি কি? তোর বাপও যাবে? মরহুম মনিরুল ইসলামের প্রসঙ্গ ওঠা মাত্রই পরিবেশ শান্ত হয়ে গেল। মন খারাপ করে আজল ভাইয়ের বাহুডোর হতে মুক্ত হয়ে ধীর পায়ে এগিয়ে গেল ঘরের দিকে। শাহিদা এ দেখে মনে মনে কষ্ট পেলেন, তবুও মুখে প্রকাশ করলেন না। ছেলেকে বললেন ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিতে। সাজিদও মুখ ভার করে বাড়ির দিকে পা বাড়ালো। নিয়ম শৃঙ্খলায় আচ্ছাদিত অফিস, প্রতিটি কর্মচারী গভীর মনোযোগ সহকারে কাজে ব্যস্ত। প্রতিটি ডেস্কে ব্যস্ত হাতেই কম্পিউটার চালনা করছে তারা। নিয়ম শৃঙ্খলা ড্রেস কোডের ব্যাপারে যথেষ্ট যত্নশীল তারা। তাদের কাজ চলাকালীন 6th ফ্লোরের দরজা খুলে গেল। একজন কালো পোশাকধারী গার্ড দরজা খুলে দিলে ব্যস্ত পায়ে প্যান্টের ডান পকেটে হাত পুরে ভেতরে প্রবেশ করল আজাদ ইবতিসাম জাজবি। সুইটাম দেহে জড়িয়ে রয়েছে শুভ্র রঙা শার্ট, সাথে ব্রাউন ব্লেজার এবং প্যান্ট। গলায় শার্টের কলারে সহিত আবদ্ধ করে রেখেছে নেভি রঙের টাই। হাতে টাইটানের বড় ডায়ালের ঘড়ি, পায়ে চকচক করছে ব্রাউন অক্সফোর্ড। কালো চুলগুলো জেল দিয়ে সেট করা, চাপদাড়িতে গৌরবর্ণের মুখশ্রী বড় সুদর্শন লাগছে। বাদামি রঙা আঁখি জুগুলে দৃষ্টি স্থির হয়ে যায় মেয়েদের, চক্ষু ফিরিয়ে নেওয়া দায় হয়ে পড়ে। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী সে, যে কোনো মেয়ের হৃদয় কাটতেই সক্ষম এই সুদর্শন পুরুষ। জাজবিরকে দেখে সম্মানসূচক দাঁড়িয়ে পড়ে কর্মচারী বৃন্দ। সকলে একত্রে সালাম দিয়ে গুড মর্নিং শুভেচ্ছা জানায়। পিএ রাশেদ ও ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যায় জাজবির। বাম হাতের ইশারায় কর্মচারীদের বসতে ইশারা করে। ইশারা পেয়ে সকলে নিজ নিজ আসন গ্রহণ করে। ওয়ার্কিং প্লেস থেকে প্রস্থান করে নিজ আলিশান কেবিনের দিকে অগ্রসর হয় জাজবির। দরজা উন্মুক্ত করে ভেতরে প্রবেশ করে সে। নিকোষ কৃষ্ণ রজনী, শুনশান নীরবতা বিরাজ করছে চারিদিকে। দূর হতে ভেসে আসছে শিয়ালের ডাক। আশেপাশে বহু দূর দূরান্তে অবস্থিত বসতি ঘর থেকে টিমটিমে আলো দেখা যাচ্ছে। চারিপাশ এতটাই নীরব যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ অবধি লোমকূপ খাড়া করে তুলছে। এ যেন গা ছমছমে এক পরিবেশ। টর্চের আলো ফেলে ফসলি জমির মধ্যখানে থাকা সরু মেঠোপথ ধরে হেঁটে চলেছেন ষাটোর্ধ নগেন মাস্টার। পরনে তার ধূসর বর্ণের ফতুয়া ও ধুতি, মাথা অর্ধেকের বেশি উদম, বয়সের ভারে চুল ঝরে পড়ে গেছে। এক হাতে ধুতির একাংশ আগলে ধরে হেঁটে চলেছেন উনি। অনেকক্ষণ ধরে মনে হচ্ছে কেউ আছে ওনার পেছনে। কৌতূহলের বশে কয়েকবার পিছু ঘুরে তাকিয়েছেন, কিন্তু কারো চিহ্ন অবধি দৃষ্টিপাত হয়নি। তাই আর ভ্রুক্ষেপ করলেন না, সোজা দৃষ্টি নিবদ্ধ করে হেঁটে চলেছেন। হঠাৎই কর্ণকুহরে পৌঁছায় সূক্ষ্ম কোনো শব্দ। ধীরে ধীরে শব্দটি স্পষ্ট ভেসে আসছে আর কম্পন সৃষ্টি করছে সারা কায়ায়। নিস্তব্ধ পরিবেশে নাম না জানা রমণের ক্রন্ধন যেন হৃদযন্ত্রে দামামা বাজিয়ে চলেছে। আতঙ্কিত হয়ে পড়লেন নগেন মাস্টার। থেমে গেল ওনার পদযুগল। ধীরে ধীরে ডানে বায়ে মাথা ঘুরিয়ে দেখলেন আশেপাশে কারো অস্তিত্ব নেই। তাহলে কাছে কে? এমন করুণ সুরে কার ক্রন্দন ধ্বনি ভেসে আসছে? নগেন মাস্টার শক্ত হাতে টর্চ লাইট আঁকড়ে ধরলেন। শুকনো ঢোক গিলে এক কদম অগ্রসর হতেই থমকে গেলেন। হে, কি হচ্ছে আজ? ক্রন্দনের সুর ছাপিয়ে এখন কর্ণগহ্বরে ভেসে আসছে হাড় কাঁপানো খিলখিল হাসির কলরব। মৃত সন্ত্রস্ত হয়ে পড়লেন নগেন মাস্টার। দেবদেবীর নাম জপ করতে লাগলেন অনবরত। হঠাৎই ডানে ঘুরে তাকালেন, কিন্তু কেউ নেই তো। তবে যে ডানে কারোর অস্তিত্ব অনুভব করলেন, সে কি মিথ্যে ছিল? জপ করতে করতে ওনার ঠোঁট নাড়ানো বন্ধ হয়ে গেল। পেছন দিক হতে ভেসে আসছে নূপুরের ঝঙ্কার, তার সাথে বিদঘুটে হাসির শব্দ। ভয় পিছু ঘোরার সাহস পেলেন না উনি। ঠোঁট নাড়িয়ে আরও বেশি করে জপ করতে লাগলেন। বার কয়েক শুষ্ক অধর ভিজিয়ে গুটি গুটি পায়ে এগোতে লাগলেন সম্মুখে। আকস্মিক চক্ষু চড়ক গাছ হয়ে গেল ওনার। টর্চ আঁকড়ে ধরে রাখা হাত বেগুতি খাড়ে কাঁপছে। ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে হৃদস্পন্দনের গতি। ওনার থেকে কদম বিশেক দূরেই কারোর অস্তিত্ব স্পষ্ট দৃশ্যমান না হলেও ওনার বুঝতে বাকি নেই যে এটি কি। বিশালাকার কাকতারুয়া খানিকটা নড়ে চড়ে উঠতে নগেন মাস্টারের হাত ফসকে পড়ে গেল টর্চ লাইট। ঘন আধারে নিমজ্জিত হলো চারিপাশ। কাঁপা কাঁপা কণ্ঠে উনি শুধালেন, কক্ষে কি? তোর পাপের বিনাশকারী। ভয়ঙ্কর নারী কণ্ঠ শুনে আঁতকে উঠলেন
নগেন মাস্টার। বক্ষপটের অন্তরালে থাকা হৃদযন্ত্র জোরে জোরে স্পন্দিত হচ্ছে। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে ললাটের কার্নিশ পেয়ে। অধর যুগল সিক্ত করে কাপা কাপা কণ্ঠে বললে, মানে কি? কে তুমি? তুমি তো কাকাতুয়া কথা বলছো কি করে? তুমি অসম্পূর্ণ রয়ে গেল ওনার কথা। কর্ণকুহরে পৌঁছালো ভয়ঙ্কর কণ্ঠস্বর। কাকতারুয়া নই আমি, তোর মৃত্যুদূত। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তোর, এবার শাস্তি ভোগ করার সময় হয়ে গেছে। শাস্তির কথা শুনে ভীত হয়ে পড়লেন নগেন মাস্টার। কম্পনরত ডান হাতের উল্টো পিঠে মুছে ফেললেন বিন্দু বিন্দু ঘাম। কি করেছি আমি? এক কদম অগ্রসর হলেও জীবিত কাকতারুয়াটি কণ্ঠে হিংস্রতা প্রকাশ করে বলল, দিনের পর দিন মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিস, কাঁদিয়েছিস বহু মেয়েকে। তুই না মাস্টার? এই তোর শিক্ষা? তুই তো কাপুরুষ, গুরু নামের কলঙ্ক। তুই মরে যাওয়া উচিত তোর। মৃত্যুর কথা শোনা মাত্রই শিউরে উঠলেন নগেন মাস্টার। ভয়ে ভয়ে এক কদম পিছিয়ে গেলেন। দ্বিতীয় পদক্ষেপ ফেলা মাত্রই অদৃশ্য বাধায় পা আটকে জমিনে ভূপাতিত হলেন উনি। বেশ লেগেছে কোমরে, হাতের কোণে বুঝি ছিলে গেছে। চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে, কিন্তু এই ব্যথা ছাপিয়ে ওনাকে আতঙ্কিত করে তুলছে কাকতারুয়ার হৃৎকাঁপানো হাসির শব্দ। এক দু পা করে কয়েক পা অগ্রসর হলো কাকতারুয়াটি। অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কাকতারুয়ার দেহখানি পুরোপুরি দৃশ্যমান নয়, তবে বোঝা যাচ্ছে তার অস্তিত্ব। কাকতারুয়া বিদঘুটে শব্দ করে হেসেই চলেছে, থামার নাম গন্ধ নেই। এই বিশ্রী হাসির শব্দে কেঁদে দিলেন নগেন মাস্টার। হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন, প্রাণ ভিক্ষে চাইছেন অনবরত। কঠোর স্বরে কাকতারুয়া বলে উঠল, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি তোর জন্য কোনো নারী বা শিশু কান্না করে, তবে সেই দিনই হবে তোর জীবনের শেষ দিন। নরকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা, নগেন কোথাকার, প্রস্তুত হয়ে যা। কথাগুলো বলেই ধোঁয়াশায় মিলিয়ে গেল কাকতারুয়া। ধোঁয়াচ্ছন্ন পরিবেশে চোখ মুখ খিঁচে নিলেন নগেন মাস্টার। হামাগুড়ি দিয়ে ডান পাশে এগিয়ে গিয়ে টর্চ লাইট শক্ত হাতে আঁকড়ে ধরলেন। ধুতি সামাল দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালেন। আশেপাশে শুনশান নীরবতা, কারোর অস্তিত্ব নেই, কাকতারা অবধি নেই। নগেন মাস্টার জব করতে করতে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলেন। যেতে যেতে পণ করলেন, আজ থেকে সব নারী ও শিশুকে মায়ের নজরে দেখবেন। নগেন মাস্টার প্রস্থান করতেই ফসলের আড়াল হতে বেরিয়ে এলো 7 জনের দল। কাকতারুয়া বেশভূষার আড়াল হতে উন্মোচিত হলো হিরোগা পটকা বিট্টু এর মুখশ্রী। ডানে ও বায়ে দাঁড়িয়ে আঁচল, মনি, টুম্পা, রবি, বাবু ও পল্টু। এরা সকলেই কিশোর কিশোরী, 10 থেকে 15-এর মধ্যে এদের বয়স। আঁচলের জুনিয়র এরা, তবু আঁচলের বিধ্বস্ত সাগরেদ এরাই। উঠতে বসতে এদের সাথেই যত হাবভাব। এক কথায় এরা সবাই পার্টনার ইন ক্রাইম অ্যান্ড লেসার। একসাথে হেসে উঠল সবাই। মোটা সোটা পল্টু হাসতে হাসতে বলল, আসল বাবু, সেই হইছে কিন্তু। নাগেন মাস্টার অবস্থা আজই কাহিল। বেটার জব্বর শিক্ষা হইছে। হ বাবু, পোলা হইয়া নুপুর পায়ে ঘুরতে হইছে বললা মন খারাপ হয়েছিল, কিন্তু মাস্টারের ভয় পাইয়া দেখা দুঃখ কষ্ট গেছে গা। মুখখানি কঠোর করে আঁচল বলল, মাস্টার মশাই ভূতে প্রচন্ড ভয় পায়। যদি আজ শিক্ষা হয়ে থাকে তাহলে শুধরে যাবে, নইলে একে যে আমি কি করব সারা জীবনের জন্য। এর উত্তপ্ত ইঞ্জিন একেবারে ঠান্ডা করে দেব। আঁচলের কঠোর মুখশ্রী দেখে সবার হাসি মুখ মিলিয়ে যায়। একে একে নূপুর কাকতলার বেশভূষা দরকারি জিনিসপত্র সরিয়ে সকলে মিলে রওনা হয় যার যার বাড়ির উদ্দেশ্যে। তপ্ত রৌদ্রের তাপে লালচে আভা ফুটে উঠেছে আঁচলের মুখমণ্ডলে। বারবার ডান হাতে উল্টো পিঠে ঘামের বিন্দু মুছে ফেলছে। কলেজের বাইরে অবস্থিত গাছতলায় দাঁড়িয়ে সে, তবুও রৌদ্র হতে নিস্তার নেই তার। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সে। খানিক বাদে ছুটির ঘন্টা ভেসে আসে কর্ণকহা পড়ে। স্কুল শাখা ছুটি হয়ে যায়। খুশি মনে শিক্ষার্থীরা ব্যাগ কাঁধে ঝুলিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। ছোট বাচ্চারা রৌদ্রের উত্তপ্ততা উপেক্ষা করে দৌড়ে বেরিয়ে আসে। যার যার অভিভাবক এসেছে তারা অভিভাবকদের নিকটে ছুটে যায়, আর বাকিরা বন্ধুবান্ধব কিংবা একাকী গন্তব্যে রওনা হয়। আঁচল এক মনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখছিল। ছুটির ঘন্টা বেজে উঠতেই যে উচ্ছ্বাস প্রকাশ পায় সকলের চোখে মুখে, এ সত্যি অকৃত্রিম এক সৌন্দর্যে। আঁচলের মুখমণ্ডলে খুশির ছোঁয়া ফুটে ওঠে। ওই তো বন্ধুরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে এদিকেই আসছে।
সকলের হাসি মুখে দেখে এতক্ষণে অপেক্ষা ও ক্লান্তি যেন সার্থক। গাছতলা একত্রিত হয় সকলে। কিরে, কি খবর তোদের? ক্লাস কেমন হলো? বউ, ক্লাস তো ভালো হয়েছে, তাই খুশির খবর কি জানো? টুম্পার কথা শুনে আঁচল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন হাসতে হাসতে বলে মনি, ওই লুইসা মাস্টার আছে না, আজ স্কুল আহে নাই, জ্বরে নাকি বিছানা ধরছে। আঁচল নিজ ঠোঁটের উপর তর্জনী চেপে ধরে চুপ করতে ইশারা করে। ফিসফিস করে বলে, কি করছিস? আশেপাশে লোকজন আছে তো, সবাই জেনে যাবে না? সরি বুবু। আঁচল মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বুঝিয়ে দেয় কোনো সমস্যা নেই। আজ তো তাহলে দারুণ একটা দিন। বিকেলে সবাই শামসু কাকার বাগানে এসে পড়িস, ফলমূলের পার্টি হবে আজ। খুশি মনে সকলে সম্মতি পোষণ করে। একসাথে হাঁটতে হাঁটতে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। আশাকুঞ্জের আউটডোর এরিয়া। শুভ্ররঙা বড় একটি সোফা, তার পাশেই ছোট্ট একটি সোফা। সোফা দুটোর সামনে রাখা ক্ষুদ্রাকৃতি দুটো গোলাকার টি টেবিল। সোফার দুই প্রান্তে ল্যাম্পশেড এবং ইনডোর প্ল্যান্ট রাখা। মাথার উপর দিকের ছাউনিতেও ফুলের অস্তিত্ব বিদ্যমান। মেঝেতে রয়েছে দুটো গোলাকার সিটিং বেঞ্চ। কয়েকজন তরুণ তরুণী এখানে বসে বিকেলের সৌন্দর্য উপভোগ করছে এবং এক কাপ চায়ের সহিত আড্ডায় মশগুল হয়েছে। নাসিম ও তার স্ত্রী লাবণ্য পাশাপাশি বসে রয়েছে। লাবণ্য বা পাশে ননদ জেরিন। পাশের সোফার পাশাপাশি রয়েছে দেবর তাওসিফ এবং ননদ জিনিয়া। চায়ের কাপে চুমুক দিয়ে নাসিম ছোট বোন জিনিয়াকে জিজ্ঞেস করলো, জিনি, তোর পড়ালেখার কি অবস্থা? সামনেই তো এইচএসসি পরীক্ষা। জিনিয়া বিস্কুটে কামড় বসিয়ে জবাব দিল, ভাইয়া আলহামদুলিল্লাহ ভালোই চলছে। জিনিয়া জবাবে সন্তুষ্ট হতে পারল না। মামাতো ভাই তাওসিফ ফোরন কেটে বলল, তাই নাকি? আমি তো দেখি তুই সারাক্ষণ মোবাইল নিয়েই পড়ে থাকিস। পড়াশোনা করিস কখন? হ্যাঁ রে, আমাদের অগ্রসরে আবার প্রেম টেম করিস নাকি? ভাইয়া তোমার কি আমাকে দেখে প্রেমে মাতোয়ারা মেয়ে মনে হচ্ছে? তা জেনে তোর কি লাভ? এখন জামানা বদলে গেছে, চেহারা দেখে কিছু আন্দাজ করা মুশকিল, বুঝলি? এবার চটপট পড়ে ফেল। তো এখন অবধি কয়টা বয়ফ্রেন্ড জুটিয়েছিস? একটাও না। সোজা সাপটা জবাব জিনিয়ার। হাতকে উঠে তাওসিফ বলল, হায় আল্লাহ, তুই আমার বোন হলি কেমনে? দুদিন পর এসএসসি পরীক্ষা দিবি, অথচ বয়ফ্রেন্ড নেই? ছি 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 ছি। তাওসিফের ড্রামা ভালোই উপভোগ করছে ভাই বোনরা। মিটিমিটি হাসছে। জিনিয়া বলল, শোনো ভাইয়া, আমি এসব প্রেম প্রীতিতে চক্করে নেই। যত ভালোবাসা সব বরের জন্য, বুঝলে? নাসিম ভাই, তোমার বইনে এসব কি বলতাছে? এ তো বিয়ের জন্য ডেসপারেট হয়ে গেছে। তাওসিফের কথা শুনে ওর বোন জিরিন বলল, তাওসিফ, শুধু শুধু ছোট বোনের নামে ফাউল কথা বলিস না, লাভ নেই। তোর কথাই ঠিক বুঝতে পারছি বিয়ের জন্য কে পাগল হয়ে যাচ্ছে। তা বড়দের বলবো নাকি পাত্রী খুঁজতে? তাওসিফ লাজুক হেসে বলল, তুমিও না, নিজের বিয়ের কথা নিজে কেউ বলে? লজ্জা করে না বুঝি? লাবণ্য দুষ্টুমি করে বলল, ওরে আমার লজ্জাবতী রে। ভাবি, তুমি তো জেন্ডারই চেঞ্জ করে দিলা। তাওসিফের কথা শুনে হেসে উঠল সবাই। মন খারাপের ভান করে তাওসিফ বলল, আমি বিয়ে পাগল হলেই বাকি। আমি তো নিজের কাছে নিজে প্রতিশ্রুতিবদ্ধ যে জব্বির বাইরে বিয়ের পিড়িতে না বসিনে নো বিয়া শাদি। কিন্তু আমার ফুটো কপাল, ভাই তো সন্ন্যাস গ্রহণ করার কথা ভাবতেছে। 30-এর কোঠায় বয়স, বিয়ে শাদি করবো না। আর চক্করে কি আর আমি সিঙ্গেল থাকবো? জয় বীর ভাই। জিনিয়ার মুখে আকস্মিক জাজবীরের নাম শুনে হৃৎপিণ্ড ধরফর করে উঠল তাওসিফের। ভীত সন্তুষ্ট হয়ে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। ইতিমধ্যেই ঠোক গিলেছে কয়েকবার। আয় হায়, পেছনে ঘুরে পুরো দমে বেকুব হয়ে গেল তাওসিফ। কোথায় জাজবীর? জাজবীরের জবাব দি নেই এখানে। এর আগে কটমট করে জিনিয়ার দিকে তাকালো। ভাই বোন ভাবি সবাই দাঁত কিলিয়ে হাসছে। এই সহ্য করা যায়? তাওসিফ জিনিয়াকে সাহায্য করতে আলতো করে চুল টেনে ধরল। এতেই জিনিয়া চেঁচিয়ে উঠল। তাওসিফ দাঁত কিলিয়ে কিছু বলবে, তখন কর্ণকুহরে পৌঁছালো গম্ভীর স্বর, এখানে কি হচ্ছে? এই রে, শের হাজির, এবার কি হবে? তাওসিফ মুখটা কাচুমচু করে বায়ে তাকালো। জাজবীর দাঁড়িয়ে, ডান হাত প্যান্টের পকেটে পুড়ে রাখা, পরনে কালো টি শার্ট ও জিন্স প্যান্ট। বড় ভাইকে দেখে তাওসিফ জোরপূর্বক অধর কোণ প্রসারিত করে বলল, হ্যাঁ ভাইয়া, ও দুষ্টমি করছিলাম। ভার্সিটিতে পড়িস, এই বয়সে চুল টানাটানি শোভা পায় না। জাজবীরের কথা শুনে তাওসিফ ডানে বায়ে মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করল।
চাচাতো ও ফুফাতো ভাই বোনদের দিকে চোখ বুলিয়ে জাসবির জিজ্ঞেস করলো, কি খবর তোদের? নাসিম জবাব দিল, আলহামদুলিল্লাহ ভাই, তোমার কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কোনো কথা না। জাসবির হাতে থাকা মোবাইল স্ক্রল করতে করতে প্রস্থান করলো এখান থেকে। সে দৃষ্টিসীমার বাহিরে যাওয়া মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। এতক্ষণ দাম আটকে বসেছিল যেন। তৌসিফ তো পুনরায় জিনিয়ার চুল টেনে দিল। ভাইয়া, রবির কিরণে উত্তপ্ত হয়ে উঠেছে ধরণী। গাছের ফাঁক হতে উকোচুকি দিয়ে চলেছে দুষ্ট রোদ। আঁচল ও ওর সাগরেদেরা গ্রামের সরু পথ ধরে এগিয়ে চলেছে। হাতে ওদের শুকনো কাপড়। গন্তব্য মোল্লাবাড়ির বড় পুকুর। ওখানে আজ গোসল করে ক্লান্তি নিবারণ করার পরিকল্পনা রয়েছে ওদের। কথাবার্তা বলতে বলতে সবাই পৌঁছে গেল পুকুর পাড়ে। বাঁধানো ঘাট। নে কাপড়গুলো সিঁড়িতে রাখ, ভিজে না যায়। বলল আঁচল। ওর কথা মতো সবাই সিঁড়ির একাংশ কাপড় রেখে দিল। বাঁধানো ঘাটের সিঁড়ি বেয়ে ধীর পায়ের নিচে অগ্রসর হলো আঁচল। পিছু পিছু এলো টুম্পা, মণি, রবি, ওরা সবাই। পুকুরের স্বচ্ছ পানিতে টাকনো ডুবিয়ে দিল আঁচল। শিরশির করে উঠল সারা বদন। সমস্ত ক্লান্তি যেন নিমিষে হারিয়ে গেল দূর অজানায়। ধীরে ধীরে শরীরের অর্ধেকটা পানিতে ডুবিয়ে দিল আঁচল। আস্তে করে জলধারায় হারিয়ে গেল সে। ওর পরপর বাকিরাও পানিতে নেমে পড়ল। সবাই মিলে কিছুটা সময় নিজেদের মতো করে হাত পা নাড়িয়ে সাঁতার কাটল। সাঁতার কাটতে কাটতে আঁচলের সাথে চোখাচোখি হলো মণি ও টুম্পার। চোখে চোখে আলাপন শেষে দুষ্টু হাসির রেখা ফুটে উঠল আঁচলের অধর কোণে। হঠাৎই হাত পায়ে গতি বৃদ্ধি করে সাঁতার কাটতে লাগলো আঁচল। ওর দেখা দেখি মণি ও টুম্পাও পিছু নিল। এবার সকলে বোধগম্য হলো বিষয়টা। সবাই মিলে অঘোষিত সাঁতার প্রতিযোগিতা লিপ্ত হলো। হাত পা সঞ্চালন করে দ্রুত বেগে সামনের তীরের দিকে অগ্রসর হতে লাগলো ওরা। বড় পুকুর অল্প সময়ের মধ্যেই ওদের নাগালে চলে এলো। সর্বপ্রথম তীরে পৌঁছে গিয়ে বিজয়ী হলো আঁচল, এরপর টুম্পা ও বাবু। হাসি তামাশা করে গোসল সেরে নিল ওরা। গোসল সেরে সিক্ত বসনে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো সবাই। সিঁড়ি বেয়ে উঠছে আর আঁচলের ষষ্ঠ ইন্দ্রিয় কোনো কিছুর জানান দিচ্ছে। মুহূর্তের মধ্যেই সতর্ক হয়ে গেল আঁচল। ভেজা চুল সামনে এনে বক্ষদেশ আড়াল করে ফেলল। চারিদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে ও দৃষ্টি আবদ্ধ হলো খানিক দূরে থাকা গাছের আড়ালে। কারো অস্তিত্ব অনুভব করতে পারছে আঁচল। মুহূর্তের মধ্যে কঠিন রূপ ধারণ করলো আঁচল। সিঁড়ির উপর রাখা গামছা দিয়ে নিজেকে যথাসম্ভব আগলে নিল। বড় বড় পা ফেলে এগিয়ে গেল গাছের দিকে। আঁচলের উপস্থিতি টের পেয়ে সে ব্যক্তি স্বেচ্ছায় গাছের আড়াল হতে বেরিয়ে এলো। মুখোমুখি হলো দুজনে। আপনি? রৌদ্রের উত্তপ্ততা ছাপিয়ে ক্রোধের বসে লালচে আভা ফুটে উঠেছে আঁচলের গৌরবনের মুখশ্রীতে। তার ঠিক সম্মুখেই দাঁত কেলে দাঁড়িয়ে রয়েছে সুজন। পরনে রংচঙ্গা শার্ট, ফাটা জিন্সের প্যান্ট, গলায় পরে রয়েছে স্বর্ণের চেইন। রোদ চশমা ঝুলিয়ে রেখেছে শার্টের উপরিভাগে। বাম হাতে ব্রেসলেট, ডান হাতের 3 আঙ্গুলে তিনটি আংটি শোভা পাচ্ছে। চুলগুলো জেল দিয়ে খাড়া খাড়া করে রাখা। সুজন ভাই, এগুলো কোন ধরনের অসভ্যতা? লজ্জা করে না এভাবে লুকিয়ে লুকিয়ে মেয়েদের গোসল করা দেখতে? রুক্ষ স্বরে শুধালো আঁচল। ওর কথা শুনেই সুজন বাজে একটা হাসি উপহার দিয়ে বলল, কি যে কস না আচল, লজ্জা তো নারীর ভূষণ। পুরুষ মানুষে গিয়ে লজ্জা পায়, হ্যাঁ? তয় আমি পামু কেন? লজ্জা হওয়া উচিত আপনার। দিনের পর দিন এভাবে ছেঁচড়ার মতো পিছনে পড়ে আছেন কেন আপনি? আমি কি বলেছি তা কি আপনার বোধগম্য হয় না? জবাব দিল না সুজন। সে তো ব্যস্ত রয়েছে আঁচলের আকর্ষণীয় সিক্ত বদনে লোলুপ দৃষ্টি বুলাতে। এটা লক্ষ্য করে আঁচল একটু গুটিয়ে নেয় নিজেকে। গামছা জড়িয়ে ভালোভাবে নিজেকে আবৃত করার চেষ্টা চালায়। আচল, তুইও না আমার সামনে এত কিছু ঢাকাঢাকি, হ্যাঁ? আমি তো তোর হবু যাবাই না। কিসের জামাই? হ্যাঁ, আপনার মতো একজন চরিত্রহীনের সাথে আর যাই হোক, বিয়ের মতো কোনো পবিত্র সম্পর্কে আবদ্ধ হওয়া যায় না। খোঁচা মেরে সুজন শুধালো, তাইলে কার লাগে যায়, হ্যাঁ? কারে বিয়ে করবি তুই? ঘোড়ায় চড়ে তোর লাগিয়া পঙ্কিরা যাইব বুঝছি। আল্লাহ চাইলে আসতেও পারে। মিষ্টি এসে বলল আঁচল। পরক্ষণেই গম্ভীর রূপ ধারণ করে বলল, আজকের পর যদি আপনাকে এমন অসভ্যের মতো আচরণ করতে দেখি না, তাহলে ফল ভালো হবে না, কিন্তু বলে রাখলাম। এখনো সময় আছে, শুধরে যান, এতে আপনার মঙ্গল। ভয় পাওয়ার ভঙ্গি করে দুহাত শূন্যে তুলে ফেলল সুজন। ওরে বাপরে, ভয় পাইছি তো জান। সুজনের ফালতু কথা শুনে আঁচলের বা পাশে এসে দাঁড়ালো মণি। বলল, বুবু তুমি চলো তো, আচারের লোকের লগে কি এর কথা? তো
ওরে আমার শালি, মুখে তো ভালোই হয়ে উঠছে। আরে বচন দরকার, হ্যাঁ? বলেই সুজন চোখ টিপে দিল আঁচলের উদ্দেশ্যে। আঁচল কটমট করে তাকাতেই সুজন রোদ চশমা পরে নিল আঁখি যুগলেই। শেষ বাজাতে বাজাতেই পা বাড়ালো উল্টো দিকে রাস্তায়। এর আগে ফেটে পড়ছে আঁচল। চোখ মুখ শক্ত করে পুকুর ঘাটের দিকে এগিয়ে গেল। সে উপর রাখা নিজের শুকনো কাপড় হাতে নিয়ে পা বাড়ালো পুকুরের পাশে থাকা টিনের সরু গৃহে। সিক্ত বসন পরিবর্তনের উদ্দেশ্যে ঝলমলে রোদ্দুর। রোদের ছোঁয়া চিকচিক করছে স্বর্ণের দুল। আঁখি যুগল যেন তাতে ঝলসে যাচ্ছে। তার খিলখিল হাসির কলরবে বিমোহিত হয়ে গেছে আগন্তুক। নিজের অজান্তে এক পা দুপা করে এগিয়ে চলেছে নাম না জানা রমণীর পানে, যার হাসির সমুদ্র ধ্বনি হৃদয়ের তোলপাড় সৃষ্টি করেছে। তার মুখশ্রী না জানি কতটা হৃদয় কারা হবে। রেশমি চুরির ঋণিঝিনি শব্দ আজ যেন এ আগন্তুকের শ্রবণেন্দ্রিয়ে কোনো মোহনীয় সুরে মূর্ছনা তুলছে। অজানা টানে রমণীর পানে এগিয়ে চলেছে সে। দৃষ্টিগোচর হচ্ছে শুধুমাত্র রমণীর পৃষ্ঠদেশ। মুখশ্রী দেখার জন্য এতখানি উতলা হয়ে পড়ছে কেন সে জানা নেই তার। সে শুধু এগিয়ে চলেছে, খুব কাছে চলে এসেছে সে। এই তো হার মাত্র কয়েক কদম দূরেই দাঁড়িয়ে সেই কাঙ্ক্ষিত রমণী। দেখা মিলবে তার মুখশ্রীর। এমনই সময় কর্ণকুহরে পৌঁছালো সুমিষ্ট কণ্ঠস্বর। আমি আছি তো। এই বাক্যটিতে থমকে গেল আগন্তুক। পদযুগল থেমে গেছে বেশ আগেই। অন্য কোনো শব্দ যেন শ্রবণেন্দ্রিয়ে আর পৌঁছালো না। সুরধ্বনির ন্যায় তার শ্রবণেন্দ্রিয়ে একটি বাক্য ভেসে আসছে, আমি আছি তো। ঘোরে আচ্ছাদিত হয়ে পড়ল আগন্তুক। যখন ঘোর থেকে বেরিয়ে এলো তখন সে একাকী দাঁড়িয়ে। সম্মুখে কেউই নেই। ছটফট করে আশেপাশে চোখ বুলিয়ে নিল সে, কিন্তু কেউ নেই। যেন ধোঁয়াশায় মিলিয়ে গেল সে ধোঁয়াশায়। হঠাৎই আঁখি পলবে মেলে তাকালো জসবীর। আকস্মিক ঘুম ভেঙে যাওয়ার ঘোরের মধ্যে রয়েছে সে। বড় বড় শ্বাস ফেলে কিছুটা ধাতস্থ হয়ে নিল। বুকের উপর হতে কাঁথা সরিয়ে উঠে বসল সে। বিন্দু বিন্দু ঘাম জমেছে ললাটের আবরণে। চারদিকে চোখ বুলিয়ে বুঝতে পারল নিজ রুমে রয়েছে সে। আধা রজনীতে স্বপ্নে বিভোর ছিল এতক্ষণ। স্বপ্ন। দীর্ঘশ্বাস ফেলে বিছানার কিনারে চলে এলো। দুপা জমিনে নামিয়ে পাশে থাকা বেডসাইড টেবিলের উপর থেকে জগ ও গ্লাস হাতে নিল। অর্ধ গ্লাস পানিতে পূর্ণ করে জগ রেখে দিল বেডসাইড টেবিলের উপর। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। ঢকঢক করে পুরোটা পানি পান করলো জসবীর। বড় বড় নিঃশ্বাস ফেলে গ্লাসটা রেখে দিল। বিছানার অপর প্রান্তে দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখল রাত 3:15 বাজে। অসময়ের ঘুম ভেঙে গেল। না জানি আবার কখন ঘুম আসবে। দীর্ঘশ্বাস ফেলে জসবীর বিছানা ছেড়ে নেমে গেল। এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। উদ্দেশ্য অজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা। আশাকুঞ্জের লিভিং রুমে সোফায় বসে রয়েছে পরিবারের সদস্যরা। তরুণ সদস্যরা দাঁড়িয়ে। আকরাম সাহেব বললেন, তো জৈবীর কি সিদ্ধান্ত নিলে? কবে যাওয়ার কথা ভাবছো? সোফার এক প্রান্তে দাঁড়িয়ে জসবীর বাবার প্রশ্নের উত্তরে বলল, 2 সপ্তাহ পর হলে বেটার হয়। 2 সপ্তাহ? আচ্ছা ঠিক আছে। জিনিয়া মামনি, তোমার কোনো অসুবিধা নেই তো? সামনেই তো বোর্ড এক্সাম। বড় মামার প্রশ্নের উত্তরে জিনিয়া বলল, না মামা, অসুবিধা নেই। তখন কোনো এক্সামের শিডিউল নেই। এছাড়াও আমার সিলেবাস অলরেডি কভার আপ হয়ে গেছে। আকরাম সাহেব মিষ্টি হেসে বললেন, গুড, দরকার পড়লে ইম্পর্টেন্ট বই সাথে নিয়ে নিও। বেশ কিছুদিন থাকা হবে তো। জি মামা। জিনিয়ার জবাব শুনে ওর ঠিক ডান পাশে দাঁড়িয়ে থাকা তাওসিফ কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, শুধু শুধু বই টেনে কি লাভ? সেই তো গ্রামে গিয়ে পড়াশোনা ভুলে শুকিয়ে খেয়ে ফেলছি। তাওসিফের মতো করে জিনিয়াও ফিসফিস করে বলল, ভাইয়া, আমি না তোমার মতো পড়াচোর নই। কি? জোরে বলতে গিয়েও নিজেকে দমিয়ে রাখলো তাওসিফ। চোখ রাঙানি দিয়ে শাসিয়ে দিল শুধু। জিনিয়া তো মুখ টিপে হাসছে। এনামুল সাহেব বললেন, ভাইজান, জাজবির আমাদের তাহলে এখন থেকেই প্রিপারেশন নেওয়া উচিত। অফিসিয়াল কাজকর্ম গুছিয়ে নিতে সময় লাগবে তো। চাচুর কথায় জাজবির বলল, ডোন্ট ওয়ারি চাচু, আই উইল হ্যান্ডেল ইট। হ্যাঁ করে নাও। সিও সাহেব বলে কথা, দায়িত্ব নিতে। আকরাম সাহেব কথাটা শেষ করতেই পারলেন না। এর পূর্বেই জাজবিরের চাহনি দেখে মেকি হেসে কথা ঘুরিয়ে ফেললেন। বললেন, দায়িত্ব নেওয়া ভালো বেটা, কিপ ইট আপ। জাজবির মুখে কিছু বলল না। পা বাড়ালো ওখান থেকে প্রস্থান করার জন্য। যাওয়ার পূর্বে সবার উদ্দেশ্যে পড়ে গেল, এই শুক্রবারের পরের শুক্রবার ইনশাআল্লাহ আপনার রওনা হচ্ছে। বি প্রিপেয়ার্ড এভরিওয়ান। বলেই প্রস্থান করলো ওখান থেকে।
তাওসিফ দুষ্ট হেসে বড় চাচুকে বলল, চাচু, হ্যাঁ, ভাইয়ার চাহনি দেখে পোলট্রি খেলে তাই না? শুনেই থতমত খেলেন আকরাম সাহেব। আমতা আমতা করে বললেন, পল্লি খাবো কেন? আমি ওকে ওকে ভয় পাই নাকি? ছোটরা হেসে উঠল একত্রে। লাবণ্য বলল, মামা সত্যটা সবাই জানে, আর লুকাতে হবে না। ছোট ছোট চোখ করে আকরাম সাহেব বললেন, হ্যাঁ, সত্যিটা সবাই জানে। তোমাদের এক একজনের হাত পা যে জৈবীর উপস্থিতিতে কাঁপাকাঁপি শুরু করে দেয়, এ আমাদের অজানা নয়। তাওসিফ সাথে সাথেই আপত্তি জানিয়ে বলল, মোটেও নয়, বাকিদের খবর জানি না, তবে আমি আমি অন্তত ভিতর ডিমের মতো কাঁপাকাঁপি করি না। উপস্থিত সকলেই হেসে উঠল তাওসিফের খাঁটি মিথ্যে শুনে। এই দেখে তাওসিফ দুঃখ ভারাক্রান্তের অভিনয় শুরু করে দিল। ভাই বোনেরা এতে আরো বেশি করে হাসতে লাগলো। হঠাৎই তাওসিফের ঠোঁটের উপর আঙ্গুল তুলে সবাইকে চুপ করতে ইশারা করলো। আস্তে করে বলল, আসছে ভাইয়া কিন্তু বাসায়। ব্যাস, নিঃশব্দে হাসির ঝড় বয়ে গেল সেথায়। মধুপুরের মেঠো পথ ধরে দুরন্ত পায়ে হেঁটে চলেছে আঁচল। ডান হাতে তেঁতুল, বা হাতে রাখা বিট লবণ ছুঁয়ে ছুঁয়ে তেঁতুল খাচ্ছে সে। তৃপ্তিতে একটু পরপর মুখ দিয়ে জাতীয় শব্দ করছে। কিছু দূর এগোতেই দেখা হয়ে গেল মধ্যবয়স্ক এক ভদ্রলোকের সঙ্গে। ভদ্রতা বজায় রেখে সালাম দিল আঁচল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম মা জননী, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো গো? কতদিন পর দেখা। আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই? তোমার বাড়ির সবাই ভালো আছে? কাকি কেমন আছে? সেও ভালো আছে মা। আঁচল আরো কিছু জিজ্ঞেস করতে উদ্যত হতেই উনি নিজে থেকেই বললেন, তুমি এখন আর ওই বাড়িতে যাও না কেন মা? বড় সাহেব তোমার কথা প্রায় জিজ্ঞেস করে। জিভ কেটে দুঃখ প্রকাশ করে আঁচল বলে, সরি কাকা, ইদানিং না কলেজ দেরিতে ছুটি হয়, সামনেই তো পরীক্ষা। এরপর কলেজ শেষে মনি টুম্পাদের সাথে ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তাই সময় সুযোগ হয়ে ওঠে না। তুমি আমার হয়ে দাদাজানকে সরি বলো কেমন? আমি ইনশাআল্লাহ শীঘ্রই হঠাৎ করে একদিন হাজির হব, আর দাদাজানকে চমকে দেব, ভালো হবে না? উনি হেসে দিলেন আঁচলের বাচনভঙ্গি দেখে। খুব ভালো হবে বড় সাহেব, আর তোমার এই কাকা অপেক্ষা করে থাকবে তোমার। তাই? তাহলে তো শীঘ্রই যেতে হচ্ছে। একদমই তাই। আচ্ছা ঠিক আছে, যাব। হঠাৎই কিছু মনে পড়ায় আঁচল বলল, এই রে, ভুলেই গেছি, কাকা তেঁতুল খাবে বিট লবণ দিয়ে, বেশ স্বাদ। হাত বাড়ে তেঁতুল সাধলো আঁচল। উনি হাসি মুখে তা ফিরিয়ে দিয়ে বললেন, না মা জননী, আজকে না, আমার দেরি হয়ে যাচ্ছে, অন্য একদিন খাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে আসি, মনে করে ও বাড়ি চেয়েও কিন্তু। নিশ্চয়ই যাব, তুমিও কিন্তু হরেক রকম খাবার নিয়ে রেডি থেকো। উনি মিষ্টি হাসি উপহার দিয়ে আঁচলের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। বললেন, ভালো থেকো মা, মন দিয়ে পড়ালেখা করো। পড়ার কথা শুনতেই মুখটা শুকিয়ে গেল আঁচলের, তবুও তা প্রকাশ করলো না। সালাম জানিয়ে বিদায় নিল। বিপরীত পথে অগ্রসর হলো দুজনেই। তৃপ্তি সহকারে তেঁতুল খেতে খেতে হাঁটতে লাগলো আঁচল। বাতাসের শস্য শব্দের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে পরপর তিনটি অভিজাত গাড়ি। দুটো শুভ্র রঙা ও একটি কৃষ্ণবর্ণের গাড়ি। প্রথম গাড়িটিতে ড্রাইভারের পাশেই বসে রয়েছে জসবীর, পেছনে রয়েছে জেরিন, তাওসিফ ও জিনিয়া। দ্বিতীয় গাড়িতে সামনের সিটে বসেছেন আকরাম সাহেব, পেছনে বসেছে আবিদা, তাহমিনা ও লাবণ্য। তৃতীয় গাড়ির চালকের পাশে বসেছে নামুল সাহেব, পেছনে নাসিম ও জসবীরের পিয়ে রাশিদ। পরপর দু গাড়ির জানালায় মুখ ঠেকিয়ে বাইরের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছে জিনিয়া ও লাবণ্য। গ্রাম বাংলার নয়নাভিরাম এই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে ওদের। মায়ামাখা দৃশ্যগুলো অন্তরে বয়ে দিচ্ছে প্রশান্তির পরশ। শহরে কৃত্রিম পরিবেশে বেড়ে ওঠা শহরে মানুষদের কাছে গ্রামের সৌন্দর্য মনোমুগ্ধকর হয়ে থাকে। মায়ে ভরা একের পর এক গ্রাম, বিভিন্ন ফসলি জমি, আঁকাবাঁকা খালবিল, নদী, সবুজ শ্যামল মাঠ মুগ্ধ নয়নে অবলোকন করছে ওরা। জিনিয়া তো একটু পরপর খুঁজিয়ে চলেছে জেরিনকে। বিরক্ত হয়ে মোবাইল থেকে চোখ তুলে তাকায়। কি হয়েছে? ডিস্টার্ব করছিস কেন? দেখো না আবি, কি সুন্দর দৃশ্য। তুই দেখ, আমার ভালো লাগছে না রে। কথাটা শুনে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে জসবীর। পেছনে ঘুরে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? না ভাইয়া, বেশি না, একটু একটু। আর বেশিক্ষণ লাগবে না, সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখ, বমি বমি ভাব কেটে যাবে। জেরিন সম্মতিসূচক মাথা নাড়িয়ে মোবাইলে ডিসপ্লে অফ করে সিটে গাইলিয়ে চোখ বন্ধ করে ফেলে। জিনিয়া ওর দিকে একবার তাকিয়ে বাহিরে মনোযোগী হয়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে। শুক্রবার দিন, সাপ্তাহিক ছুটির দিন।
সকাল সকাল শাহেদা চেঁচামেচি করে চলেছে আঁচলের উপর। একে ঘুম থেকে উঠতে দেরি করেছে, সেই সাথে সকালের খাবার খেয়েছে দেরি করে। ঘন্টা দুয়েক ধরে উনি বলেই চলেছেন মেয়েকে গোসলে যেতে। কে শোনে কার কথা? শুক্রবার দিন 12টার বেশি বাজে। আজান দিয়ে দিয়েছে, কিন্তু মেয়ের কোনো খবরই নেই। কোথায় আছে কে জানে। ওনার হয়েছে যত জ্বালা। উঠোনে ছুটে বেড়াচ্ছে মুরগির বাচ্চার দলবল। তার পিছু পিছু দুষ্টুমি করে ছুটেছে আঁচল। ওর কোলে খিলখিল করে হাসছে 2 বছর বয়সী তুতুল, মনির ছোট বোন তুতুল। আঁচলের একেবারে নেওটা। ওর কোলে উঠলে দিন দুনিয়া ভুলে যায় যেন। আর ওকে কোলে নিয়ে আঁচলেও পরিতৃপ্তি লাভ করে। মেতে উঠে দুষ্টুমিতে ফিরে যায় যেন শৈশবে। এই মুহূর্তে দুজনেই দুষ্টুমি করছে মুরগি ছানার সঙ্গে। তাদের ধাওয়া করছে আঁচল, আর আনন্দে আত্মহারা হয়ে ছোট্ট ছোট্ট দাঁত বের করে হাসছে তুতুল। দুজনের দুষ্টুমিতে বাগড়া দিতে হাজির হয় মনি। দ্রুত পায়ে ছুটে আসে আঁচলের কাছে। ও ডানে দাঁড়িয়ে বলে, আসল বুবু, ও বুবু, বলো। জানো আই সোনার তরিতে মেহমান আইতাছে। জানি। বলেই থেমে গেল আঁচল। কিছু একটা মনে পড়ায় বিস্মিত হয়ে গেল। ঘুরে দাঁড়ালো মনির পানে। আজই আসছে? হ্যাঁ, হান্নান কাকা তো তাই কইল। হায় আল্লাহ, আমি তো ভুলেই গেছি। এই জলদি ধর তুতুলকে, আমি তাড়াতাড়ি বাড়ি যাই। তাড়াহুড়ো করতাছ কেন বুবু? আরে বাড়ি গিয়ে তাড়াতাড়ি গোসল করে খাওয়া দাওয়া সেরে সোনার তরী যেতে হবে না? গ্রামে মেহমান আসছে আর আঁচল দেখা করবে না? এ কি করে হতে পারে? তোরাও সবাই গোসল করে রেডি হয়ে থাক, আমি যাই তাহলে। মনি কিছু বুঝে ওঠার আগেই দুরন্ত পায়ে হেঁটে ও দৃষ্টি সীমানার বাইরে চলে গেল আঁচল। ফেল ফেল করে সেদিকে তাকিয়ে রইল মনি ও বাচ্চা তুতুল। পাখপাখালির গুঞ্জনে মুখরিত হয়ে আছে সোনার তরী প্রাঙ্গণ। প্রবীণ আজাদ ইবতিসাম ডান হাতে রাজ্যকে একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পরনে পাঞ্জাবি ও পাজামা, চোখে চশমা, শুভ্ররঙা কেশ শোভা পাচ্ছে মাথায়। ওনার বাম পাশে দাঁড়িয়ে রয়েছে বিশ্বস্ত সহচর হান্নান। গাড়ি থেকে একে একে নেমে এলো জাজবির ও পরিবারের সদস্যরা। এতদিন বাদে দাদাজানের সাক্ষাৎ পেয়ে ছোটরা বেশ খুশি। ওরা এগিয়ে গিয়ে সম্মানসূচক সালাম দিল দাদাজানকে। আজাদ সাহেব হাসি মুখে সালামের জবাব দিলেন। জৈন জিনিয়া মিষ্টি হাসি উপহার দিয়ে আলিঙ্গন করলো প্রিয় দাদাজানকে। উনিও মিষ্টি করে হেসে দিলেন। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো জাদুবির? জাজবিরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আজাদ সাহেব। জাজবির বলল, না দাদাজান, তেমন কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, তোমরা সবাই ক্লান্ত, ভেতরে গিয়ে হাত মুখ দিয়ে বিশ্রাম নাও, পরে কথা হবে। হান্নান। ইশারা পেয়ে মধ্যবয়স্ক হান্নান সম্মতিসূচক মাথা নাড়ালো। ওদেরকে সাদরে গ্রহণ করে অন্দরে নিয়ে গেল। বড় একটি প্রবেশদ্বার পেরিয়ে দোতলা ভবন, সোনার তরী, শুভ্র রঙে রাঙানো ভবনটি। বড়সড় উঠোন পেরিয়ে ভবনের প্রবেশ পথ। উঠোনের ডান ও বাঁ অংশে লাগানো রয়েছে ফুল ও ফলের বেশ কিছু গাছ। ফুলের সুবাসে মন প্রাণ জুড়িয়ে যায় যেন। উঠোন পেরিয়ে বাড়িতে প্রবেশ করলো সকলেই। ভেতরে পুরোনো দিনের মতো আভিজাত্য লক্ষণীয়। সোফা সেট, টি টেবিল, দেয়ালে বেশ কিছু নামি দামি পেইন্টিং, যদিও বা জীবজন্তুর পেইন্টিং একটাও নেই। কেননা ঘরে জীবজন্তুর ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সমস্ত আসবাবই পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যেন। আকরাম সাহেব ও এনামুল সাহেব ক্লান্ত দেহ এলিয়ে দিলেন সোফায়। বাকিরা ভৃত্যদের সাথে নিজ নিজ ঘরের দিকে অগ্রসর হলো। মুখখানি শুকিয়ে এতটুকু হয়ে গেছে আঁচলের। ঘরের জানালায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে সে। আঁচলের ঘরটি বলতে গেলে সাদামাটা। ঘরের মাঝ বরাবর দেয়াল ঘেঁষে বাঁকাভাবে রাখা হয়েছে খাট। রুমের বাম দিকে দেয়াল ঘেঁষে পড়ার টেবিল ও ডান দিকে দেয়াল ঘেঁষে বড় একটি ওয়ার্ড্রব। তার পাশেই রুমে প্রবেশদ্বার। খাটের ঠিক উল্টো দিকে জানালা। এই হলো আঁচলের নিজস্ব ঘর, ওর আলাদা দুনিয়া। মনে মনে মায়ের উপর অভিমান করেছে আঁচল, করবে নাই বা কেন। দুপুরবেলা গোসল সেরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ভদ্র মেয়ে হয়ে গিয়েছিল ও। উদ্দেশ্য সোনার তরী গিয়ে আগত অতিথিদের সাথে সাক্ষাৎ করা। মনির কাছে শুনেছি এবার নাকি একসাথে অনেকে এসেছে। আগে কখনো একসাথে এত জনকে আসতে দেখেনি ওরা। তাই তো শহরে অতিথিদের দেখার জন্য মনটা আনচান আনচান করছিল। কিন্তু বিধিবা শেষ মুহূর্তে মা বাধা প্রদান করলেও
মায়ের ভাষ্য মতে ভর দুপুর এখন। আগত অতিথিরা নিশ্চয়ই ক্লান্ত, বিশ্রাম নিচ্ছে। এই সময় তাদেরকে বিরক্ত করার কোনো মানেই হয় না, এতে তারা বিরক্ত হতে পারেন। তাই আঁচল যেন ভদ্র মেয়ের মতো আগামীকাল গিয়ে দেখা করে আসে। এতেই মনটা খারাপ হয়ে গেছে আঁচলের। অতিথি এলো আজ, কত লোক গিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে এলো। রবি, মণি, তুতুল, টুম্পা অবধি দেখে এসেছে, আর ওদের দলনেত্রী আঁচল কিনা যেতে পারলো না। এই ভেবেই দুঃখ পাচ্ছে আঁচল। তাই তো মায়ের উপর অভিমান করে সেই কখন থেকে রুমবন্দি হয়ে আছে। ভাই না গেছে, না মায়ের সাথে কথা বলছে। বাইরে না গেছে আর না মায়ের সাথে কথা বলেছে। খুব অভিমান হয়েছে এবার। জানালায় দাঁড়িয়ে দুঃখ বিলাস করছিল আঁচল। হঠাৎই ওর দুঃখ বিলাসে ছেদ পড়ে। জানালার বাইরে টুম্বাকে দেখে কিছুটা বিস্মিত হয়ে গেছে আঁচল, তবে তা অভিব্যক্তিতে প্রকাশ করল না। তুই এখানে? হ্যাঁ বুবু, আমি। তুমি এখানে খাড়াই খাড়াই কি করতেছো? আমগুলাকে সোনার তরি গেল না কেন? ইচ্ছে করেনি তাই যাইনি। কি, তুমি না আরো যাওয়ার লেগে উদ্গ্রীব হইয়াছিল? সে ছিলাম, পরে ভাবলাম এত লোকের মাঝে ভিড়ে গিয়ে লাভ নেই, আমি বরং আগামীকাল গিয়ে দেখে আসবো একাকি স্পেশাল ভাবে। কথা চেপে গেল আঁচল। সহজ সরল টুম্পা তা বুঝতেই পারল না। একগাল হেসে বলল, ঠিক আছে, কাল তোমার লগে আমরাও যাও মনে। আজ তো বহুত মানুষ ছিল ওখানে। শহুরে মানুষে আইসে বোঝে না, বীরের ঠেলা ঠিক মতো দেখতেই পাইনি। তবে এইটা দেখছি শহুরে পোলাগুলো বেশ সুন্দর আছে। লাজুক হেসে টুম্পা বলল, এ দেখে চক্ষু চড়ক গাছ আঁচলের। বিস্মিত নয়নে তাকিয়ে থেকে বলল, তুই আবার সুন্দর ছেলেদের উপর কবে থেকে নজর দেওয়া শুরু করলি? আজ থেকে পোলাগুলো সত্যি সুন্দর ছিল। ছি লুচি মেয়ে, সর এখান থেকে। অতিথিদের গুণগান না গেয়ে তাদের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়েছে। কি একটা অবস্থা! বুবু, সত্যি কইতেছি, হ্যাঁ আসলেই। বই তুই যা এখন, কাল আমি নিজে গিয়ে সৌন্দর্য মেপে আসবো না, ঠিক আছে? আর যদি তারা সুন্দর না হয়ে গ্রামের কর্মঠ মানুষগুলোর মতো দেখতে হয়, তাহলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। টুম্পা হতভম্ব হয়ে পড়ল, হাই আল্লাহ, তোমার চোখে হ্যাগো সুন্দর না লাগলো আমার কি দোষ আছে? হ্যাঁ দোষ আছে। বুবু, দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ল টুম্পা। আর কিছু না বলে শুকনো মুখে ওখান থেকে প্রস্থান করলো। টুম্পা দৃষ্টিসীমার বাইরে চলে যেতেই আঁচল হাসতে হাসতে শেষ হয়ে গেল। এতক্ষণ হাসি থামিয়ে রাখা বেশ কষ্টকর ছিল। মেয়েটাও না বড্ড বেশি সহজ সরল, অল্পতেই ঘায়াল করা যায়। আঁচল হাসতে হাসতে বিছানা থেকে এগিয়ে গেল। হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বালিশে মাথা রেখে। কোনো মতে হাসি থামিয়ে টিনের চালে দৃষ্টি নিবদ্ধ করে একাকী বিড়বিড় করতে লাগলো। শহরে অতিথিরা দেখতে সত্যি এত সুন্দর? সূর্যাস্তের আধার ঘনিয়ে এসেছে বসুধায়। পাকপাখালির দল ফিরে চলেছে আপন নীরে। কমলাটে আভা ফুটে উঠেছে গগনে। বেশ মোহনীয় লাগছে দেখতে। জিনিয়া গুটি গুটি পায়ে হেঁটে চলেছে সোনার তরীর করিডোর ধরে। মুগ্ধ নয়নে বাড়ির এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। হঠাৎই ভাউ ধ্বনি ভেসে আসে জিনিয়ার কর্ণগহ্বরে। আকস্মিক শব্দে বেশ ঘাবড়ে যায় জিনিয়া। বুকে থুতু ছিটিয়ে ডান পাশে পাশে তাকায়। দাঁতকিলি হাসছে তাওসিফ। ওকে দেখে মেজাজ খারাপ হয়ে যায় জিনিয়ার। তাওসিফের মুখোমুখি দাঁড়িয়ে জিনিয়া বলল, ভাইয়া, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? শুধু আমার পিছনে পড়ে থাকো কেন? কি, আমি কি অকর্মা যে খেয়ে দিয়ে কোনো কাজ নেই? শোন, আমার অনেক কাজ। আমি তো কাজে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম তুই করিডোরে ধরে হাঁটছিস আর হা করে তাকিয়ে আছিস। তোর ভাবসাব ঠিক সুবিধা লাগছিল না। এমনিতেই গ্রামের বাড়িতে আসি, কে বলতে পারে জিন ভূতে ধরলো নাকি, তাই চেক করে দেখছিলাম। তা কি দেখলে? দেখলাম ভয়ে তোর হাত পা কাঁপছে, ঠান্ডা হয়ে গেছে। মনে হলো ওকে জিন ভূতে এখন অবধি তোকে কাবু করতে পারিনি। সবই কেয়ারফুল, বলা তো যায় না কখন কোথা থেকে পেতনি উদাও হয়। জিনিয়া শান্ত স্বরে বলল, ভয় পেলাম না বলে দুঃখিত। ব্যাস, আর দাঁড়ালো না জিনিয়া। ভাব নিয়ে ওখান থেকে চলে গেল। আর হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল তাওসিফ। এ কি বললো? ভয় পেলাম না বলে দুঃখিত? স্ট্রেঞ্জ। মাথা চুলকে উল্টো দিকে হাঁটতে শুরু করলো তাওসিফ। খানিক দূরে দাঁড়িয়ে ওর কাণ্ড দেখে মিটিমিটি করে হেসে উঠল জিনিয়া। সূর্যমামার আগমনে আলোকিত হয়েছে ধরিত্রী। পাখিদের কিচিরমিচির কলরবে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। মৃদুবন্ধ হাওয়া বইছে। শুভ্র রঙা প্রাতিষ্ঠানিক পোশাকে
আবৃত হয়ে আছে আঁচলের গৌরবর্ণের বদন। কৃষ্ণকালো কেশরাশি দু কাঁধে বেউনি আকারে শোভা পাচ্ছে। কাঁধে কলেজ ব্যাগ, পায়ে চকচক করছে কালো জুতো। বড় বড় কদম ফেলে দুরন্ত পায়ে হাঁটছে সে। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সোনার তরী। বরাবরের মতোই প্রবেশদ্বার উন্মুক্ত। মুচকে এসে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করল আঁচল। উঠোনে পৌঁছতেই দেখা মিল কিছু নতুন মুখের। খুশির ছাপ ফুটে উঠল আঁচলের মুখশ্রীতে। তৌসিফ ও জেরিন পাশাপাশি দাঁড়িয়ে মোবাইলে কিছু দেখছে আর হাসছে। লাবণ্য জিনিয়া পাশাপাশি বসে রয়েছে বাঁশের মাচায়। বসে বসে পিঠা খাচ্ছে। আঁচল কয়েক কদম গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। হঠাৎ অচেনা মেয়েলি কণ্ঠে সালাম শুনে ওদের কর্মকাণ্ডে ছেদ পড়ল। সকলেই সম্মুখে তাকিয়ে অবাক নয়নে তাকিয়ে রইল। এ যেন ছোটখাটো শুভ্র এক পরী। পরনে কলেজের পোশাক, চুলের মধ্যভাগে স্মৃতি এঁকে দু কাঁধে রেখে দিয়েছে দু বেনুনি। কাঁধে বই খাতা বহনকারী ব্যাগ, পায়ে কালো জুতো। রোদ্রের ছোঁয়ায় মিনিমিত ঘাম জমেছে মুখশ্রীতে। লালচে আভা ছড়িয়ে পড়েছে গৌরবর্ণের মুখমণ্ডলে। সবাই এমনভাবে তাকিয়ে রয়েছে যে সালামের জবাব দিতে যেন ভুলেই গেছে। ওদের চাহনি দেখে কিছুটা বিব্রত বোধ করছে আঁচল। ওদের দৃষ্টি আকর্ষণ করতে পুনরায় সালাম দিল। এবার ঘোর কেটে গেল ওদের। তাওসিফ তো বেশ বিব্রত বোধ করলো একটা বাচ্চা মেয়েটিকে এভাবে নির্লজ্জের মতো তাকিয়ে থাকায়। ওয়ালাইকুম সালাম, কে তুমি? তোমাকে তো চিনলাম না। জি, আমি আঁচল, দাদাজানের পরিচিত। উনি আমাকে খুব ভালো করে চেনেন। ও তাই, আমরা তো আসলে চিনতে পারিনি, প্রথমবার দেখলাম তো। তা তুমি দাঁড়িয়ে কেন? এসো আমাদের পাশে বসো। কিছু মনে করবেন না আপু, কলেজে যাচ্ছি তো দেরি হয়ে যাবে। ইনশাআল্লাহ পরে এসে দেখা করব। এখন আপাতত আপনাদের সাথে দেখা করতে এলাম। এ কেমন কথা? একটু সময়ের জন্য হলেও বসো। লাবণের কথা ফেরাতে মন সায় দিল না আঁচলের। অগতা লাবণের বাম পাশে গিয়ে বসল। লাবণের ডান পাশে বসে রয়েছে জিনিয়া। সে বলল, হাই, আমি জিনিয়া। তোমার নামটা বলবে না? আঁচল মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, হ্যালো, আমি আঁচল। তুমি কলেজ ড্রেসে? কলেজে পড়ো বুঝি? আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। জিনিয়া উৎফুল্ল কণ্ঠে বলল, তাই নাকি? আমিও তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, এবার এইচএসসি দেব। সমবয়সী কারোর সান্নিধ্য লাভ করে আঁচল প্রকৃত রূপে ফিরে এলো। সেও উৎফুল্ল হয়ে বলল, আমিও তো। তুমি কোন গ্রুপে পড়ছো? সায়েন্স। তুমি? আমি কমার্সে। আমরা তো তাহলে সেম ক্লাস, এক প্রকার সখী। বলে হাত বাড়িয়ে দিল আঁচল। মিষ্টি হেসে জিনিয়ার হাতের সাথে হাত মেলালো। বাকিরা তো অদ্ভুত নয়নে তাকিয়ে রয়েছে ওদের দিকে। আঁচলের একই রূপ দেখছে। ওরা তো ভেবেছিল শান্তশিষ্ট মেয়ে আঁচল, কিন্তু এই যে চঞ্চলা এক হরিণী। মুহূর্তের মধ্যেই কেমন ভাব জমিয়ে ফেলল। লাবণ্য তো মাঝখানে বসে রয়েছে, ডানে বামে চোখ বুলিয়ে কাণ্ড দেখছে শুধু। আচ্ছা জিনিয়া, তোমার কলেজের নাম কি? খুব নামি কলেজে পড়ো নিশ্চয়ই। হ্যাঁ, বলতে গেলে তাই। আমি রাজুকে পড়ি। তাই? আমি কলেজটার নাম শুনেছি, টিভিতে দেখেছি তো। ওরা খুব ভালো রেজাল্ট করে বোর্ড পরীক্ষায়। এবার ভাগ্য ভালো হলে টিভিতে তোমাকে দেখতেও পারি। বলেই হেসে দিল আঁচল। ওর কথা শুনে বাকিরাও হেসে দিল। জেরিন নিঃশব্দে হেসে তাওসিফকে বলল, মেয়ের কথা শোনো, হাজার হাজার শিক্ষার্থীর ভিড়ে এ নাকি আমাদের জিনিয়াকেই দেখবে। তাওসিফ দুষ্টুমি করে বলল, দেখলে দেখতেও পারে, সেলিব্রিটি জিনিয়া বলে কথা। হেসে দিল জেরিন। আঁচল আরও কিছু বলতে যাচ্ছিল, হঠাৎই হাত ঘইতে সময় দেখে এক প্রকার আটকে উঠল। দাঁড়িয়ে গেল তৎক্ষণাৎ। ওর কাণ্ড দেখে সবাই কিছুটা ঘাবড়ে গেল। তৌসিফ শুধালো, কি হয়েছে? দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ রক্ষা করো, টাকলো আজ ছাড়বে না। বিড়বিড় করে বলল আঁচল। ওর কথাগুলো কারোরই বোধগম্য হলো না। আঁচল ওদের উদ্দেশ্য করে বলল, আমার না খুব দেরি হয়ে যাচ্ছে, আজ আসি, পরে দেখা হবে। আসসালামু আলাইকুম। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দুরন্ত পায়ে ছুটে সোনার তরী হতে বেরিয়ে গেল আঁচল। ও যাওয়ার পরে হতবাক হয়ে তাকিয়ে রইল ওরা। কিছু বুঝে ওঠার আগেই চঞ্চলা হরিণী উধাও। লাবণ্য শুধালো, এটা কি হলো? গ্রামের মেঠো পথে দাঁড়িয়ে জাজবির, পরনে টি শার্ট ও জিন্স প্যান্ট, চোখে রোদ চশমা। ওর ডান পাশে দাঁড়িয়ে পিয়ে রাশিদ এবং বাম পাশে দাঁড়িয়ে হান্নান। সম্মুখে থাকা জমি দেখিয়ে বলল হান্নান, ছোট সাহেব, এই হলো জমির বর্তমান অবস্থা। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে কাকা, তুমি পরশুদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করার ব্যবস্থা করো। আমি এখানেই থাকতেই কাজ শুরু করতে চাই।
ঠিক আছে ছোট সাহেব, তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। সাহস সঞ্চয় করে রশিদ বলল, স্যার তাহলে কাজ কি শীঘ্রই শুরু করার ব্যবস্থা করব? হ্যাঁ, যত দ্রুত সম্ভব কাজ শুরু করো, আর বিলম্ব করতে চাই না। ঠিক আছে। অফিসিয়াল কথাবার্তায় লিপ্ত হয়ে রইল তিনজনে। ওদের পেছনে রাস্তা দিয়ে হেঁটে চলেছে আঁচল ও তার সাগরেদেরা। হাসাহাসি করতে করতে এগিয়ে চলেছে ওরা। জাজবের ঠিক পেছনে হতে রাস্তা পেরিয়ে গেল ওরা। খিলখিল হাসির কলরব শুনে স্তব্ধ হয়ে গেল জাজবির। চোখেতে পেছন ঘুরে তাকালো, রোদ চশমা হাতে নিয়ে চোখ বুলালো শুনশান রাস্তায়। দেখতে পেল কিছুটা দূরেই হেঁটে যাচ্ছে কিশোর কিশোরীর এক দল। ভ্রু কুঞ্চিত করে দৃষ্টি সরিয়ে নিল জাজবির। চোখে রোদ চশমা পরে রাশিদের কথায় মনোনিবেশ করল। তবে শ্রবণেন্দ্রিয়ে এখন না ভেসে আসছে সেই মধুর কলরব। অপরাহ্নের মৃদুবন্ধ হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছে আঁচল, জিনিয়া, লাবণ্য ও জেরিন। সোনাত্তরের ছাদে দাঁড়িয়ে গল্পগুজব করছে ওরা। জানো আজকে কি হয়েছে? আমার তো কলেজে যেতে 5 মিনিট দেরি হয়ে গিয়েছিল। আর প্রথম পিরিয়ডেই ইংরেজির টাকলু ফরিদ মাস্টারের ক্লাস। আজ তো একটা গোমরামুখ লোক, কথাবার্তায় রসকস একদমই নেই। উল্টো সব সময় করলার মতো তেতো তেতো কথা বলে। একটু এইদিক ওদিক হলেই খ্যাক খ্যাক করে ওঠে। আজকে সুযোগ বুঝে আমাকে বাগে পেয়েছে, অমনি ধরেছে, এতগুলো কথা শোনালো আমাকে। আমিও মেহেরজ আঁচল এমন নেকা কান্না শুরু করেছি, মাস্টার মশাই একদম আবেগপ্রবণ হয়ে পড়েছে। এরপর